হ্যালো টিচার্স, আশা করি আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অন্তত এই টপিক সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিটেট বেঙ্গলি পেডাগোজি একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিক্ষণের নীতি। অর্থাৎ একটি ভাষার ক্লাসরুমে ভাষা শিক্ষণের নীতিগুলা কি কি, অর্থাৎ একটি ভাষার ক্লাসরুমে শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের নীতি অবলম্বন করলে ভাষার ক্লাসটি ফলপ্রসূ হয়ে থাকে। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব ভাষা শিক্ষণের নীতিসমূহ এবং এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন ধরনের কোয়েশ্চন এসেছিল সেগুলো সম্পর্কেও আমরা একটু আলোচনা করব এবং তারপরে কিছু এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, এবং আমি আশা করি যে এই ভিডিওটি আপনারা কমপ্লিট দেখার পর এই টপিক সম্পর্কে আপনাদের পরীক্ষায় যে কোনো ধরনের কোয়েশ্চন আসুক না কেন আপনারা সেই কোয়েশ্চনটি সমাধান করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি, প্রথমটি হচ্ছে কার্যকলাপের নীতি, প্রিন্সিপল অফ অ্যাক্টিভনেস। শিক্ষার্থীকে ভাষা শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা। অর্থাৎ একটি ভাষার ক্লাসে একজন শিক্ষককে উচিত যে প্রত্যেক শিক্ষার্থীকে অ্যাক্টিভ করে দেওয়া, তাদেরকে উৎসাহিত করে দেওয়া, যাতে করে তারা সক্রিয়ভাবে সেই ভাষার ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। কারণ একজন শিক্ষার্থী যদি অ্যাক্টিভই না থাকে তাহলে সে ভাষা শিখতে পারবে না। অ্যাক্টিভ আপনি কিভাবে করবেন? তাদেরকে উৎসাহিত করতে হবে এবং তাদের মধ্যে কথোপকথন করতে হবে, তাদের মধ্যে আলোচনা করতে হবে। একজন শিক্ষার্থীকে বলবে যে অন্য শিক্ষার্থীর সাথে তুমি কথা বলো, এবং একজন শিক্ষার্থীকে এইভাবে বলতে পারো যে আমার সাথে কথা বলো। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর মধ্যে কথোপকথন যদি হয় তাহলে তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং সেই অ্যাক্টিভ থাকার মাধ্যমে তারা কিন্তু ভাষা শিখতে পারবে। ঠিক আছে, শ্রেণীকক্ষে জোড়ায় কথোপকথন, ভূমিকার অভিনয়। যেমন মনে করুন আপনি কোনো একটি ডায়লগ বলে দিলেন বা কোনো একটি গানের নাম বলে দিলেন, তো আপনি বললেন যে সেই গানটি গাও বা সেই ডায়লগটি তুমি বলো। যখন একজন শিক্ষার্থী সেই ডায়লগটি বলবে তখন সে অ্যাক্টিভ থাকবে, কারণ একটি ডায়লগ বলার সময় তার ব্রেন কাজ করবে যে আমি যদি কোনো কিছু ভুল বলে দিই তাহলে আমি লজ্জা পেয়ে যাবো। তো সেক্ষেত্রে সে কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং সেই অ্যাক্টিভ থাকার ফলে তার ভাষাটার ফ্লুয়েন্সি আসবে, এবং ভাষাটার যেহেতু ফ্লুয়েন্সি আসবে তখন শুদ্ধ করে সে ভাষা বলতে জানবে, এবং যদি সে ভাষা শুদ্ধ করে বলে দেয় তাহলে তার ভাষার বিকাশ ঘটবে। অর্থাৎ ভাষার ক্লাসরুমে সেই জিনিসগুলো করলে একটি ভাষার ক্লাসরুম ফলপ্রসূ হবে। ঠিক আছে, আর শিক্ষার্থী কেবল শুনবে না, বলবে এবং লিখবে। ঠিক আছে, কারণ শিক্ষার্থী যদি শুধু শুনে তাহলে তো সে বোর ফিল করবে। তো সেক্ষেত্রে সে কিন্তু বলতে হবে, এবং সে কিন্তু যদি লেখে তাহলে তার আরো অ্যাক্টিভনেস বাড়বে। তারপরে অনুপ্রেরণার নীতি, প্রিন্সিপল অফ মোটিভেশন। ভাষা শেখার জন্য শিক্ষার্থীর ভিতর থেকে আগ্রহ ও ইচ্ছা জাগানো। যেমন ছবি দেখিয়ে গল্প বলার আগে আজ আমরা একটি মজার ভ্রমণ গল্প শুনবো বলে আগ্রহ সৃষ্টি করা। ভাষার ক্লাসে একজন শিক্ষকের উচিত যে প্রত্যেক শিক্ষার্থীকে মোটিভেট করা। কারণ যদি একজন শিক্ষার্থী যদি মোটিভেট হয় তাহলে ভাষা শেখার জন্য সে আগ্রহ দেখাবে, এবং যদি সে ভাষা শেখার জন্য আগ্রহ দেখায় তাহলে সে কিন্তু ভাষা সহজেই শিখতে পারবে। ঠিক আছে, কারণ একজন শিক্ষার্থী যদি মোটিভেটই না হয় তাহলে সেই ভাষার ক্লাসে সে ডিস্টার্ব করবে, সে ভাষার শেখার জন্য আগ্রহ দেখাবে না, সুতরাং সে ভাষাই শিখতে পারবে না। তো সেজন্য একজন শিক্ষকের উচিত যে প্রত্যেক শিক্ষার্থীকে মোটিভেট করা। ঠিক আছে, তারপরে হলো প্রিন্সিপল অফ ইন্টারেস্ট, আগ্রহের নীতি। শিশু নিজস্ব পছন্দ অপছন্দ ও আগ্রহের বিষয় দিয়ে ভাষা শেখানো। যেমন কার্টুন পছন্দের শিশুকে কার্টুন চরিত্র দিয়ে বাক্য গঠন করতে শেখালেন। একজন শিক্ষকের উচিত যে যখন ভাষার ক্লাসরুমে তিনি যাবেন, যখন ভাষা শেখাতে যাবেন, তখন প্রত্যেক শিক্ষার্থীর ইন্টারেস্ট কি সেটা আপনি জানবেন। যে এই শিক্ষার্থীর ইন্টারেস্ট হলো ক্রিকেট খেলার দিকে, এই শিক্ষার্থীর ইন্টারেস্ট গানের দিকে। তো যেই শিক্ষার্থীর ইন্টারেস্ট যেই ফিল্ডে থাকুক না কেন সেই ফিল্ডের অনুসারে তাকে বাক্য লিখতে বলবেন, তাকে বাক্য বলতে বলবেন, তাকে সেই বিষয় নিয়ে ডিসকাশন করতে বলবেন, তাকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করবেন। তখন সে দেখবেন উত্তর দিচ্ছে। তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তার কিন্তু ভালো লাগবে, কারণ সে সেই জিনিসকে পছন্দ করে এবং আপনি সেই জিনিসটিকে তার সামনে উপস্থাপন করছেন এবং প্রশ্ন করছেন। তখন সে দেখবেন সে উৎসাহের সাথে সেই প্রশ্নের উত্তরগুলি দিবে এবং সেই উত্তর দেওয়ার মাধ্যমে সে কিন্তু ভাষা শিখে যাবে। ঠিক আছে, তারপরে শিশু কেন্দ্রিক নীতি, প্রিন্সিপল অফ চাইল্ড সেন্টার্ড। শিক্ষক নয়, শিশু হবে শেখার কেন্দ্র। শিক্ষক শুধু সহায়কের ভূমিকায় থাকবে। যেমন শিশু কি বলতে চায় তা শোনা, তার মতামত নেওয়া, সে কিভাবে শিখতে চায় তা বোঝা, একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখানে। শিশু কেন্দ্রিক ক্লাসরুম, আমরা জানি যে টিচার সেন্টার ক্লাসরুম এবং চাইল্ড সেন্টার ক্লাসরুম। তো সেক্ষেত্রে আমরা সবসময় চাইল্ড সেন্টার ক্লাসরুমকে আমরা বেশি প্রাধান্য দিই। তো সেই ক্লাসরুম কোন ধরনের ক্লাসরুম হয়? যেই ক্লাসরুমে শুধু শিশু কেন্দ্রতে থাকবে, অর্থাৎ শিশুর অনুসারে একজন শিক্ষক চলবে। এমন নয় যে শিশু সবসময় অন্যায় করতে থাকবে এবং সেই অন্যায়কে শিক্ষককে মেনে নিতে হবে, এমন নয়। বরং এইভাবে থাকবে যে শিক্ষক তেমন গুরুতরভাবে কথা বলতে পারবে না, তেমন কোনো শাস্তির বিষয় বলতে পারবে না। অর্থাৎ শিশুর ইন্টারেস্টের অনুসারে এবং শিশুর নিড অনুসারে তিনি সেইভাবে হয়ে যাবেন। তখন কি হবে? তার অনুসারে যদি একজন শিক্ষক হয়ে যায়, তার নিড অনুসারে যদি একজন শিক্ষক হয়ে যায়, তাহলে সে কিন্তু ভাষা শেখার জন্য আগ্রহ দেখাবে এবং সেক্ষেত্রে সে কিন্তু ভাষা শিখে যাবে। ঠিক আছে, তো একটি ক্লাসরুম চাইল্ড সেন্টার কিভাবে হয়? শিশু কেন্দ্রতে থাকবে এবং শিশুর নিড অনুসারে, শিশুর প্রয়োজন কি, সে তার ভাষা শেখার দক্ষতা কিভাবে আছে, তার পূর্ব জ্ঞান কিভাবে আছে, তার লেখার অনুপাত কিভাবে আছে, তার পড়ার অনুপাত কিভাবে আছে, এবং সে কিভাবে কথা বলতে পারে এবং তার যোগাযোগের অবস্থা কিরকম, সেই অনুসারে আপনি তার মতো হয়ে যেতে হবে এবং তার অনুসারে হয়ে তার সিস্টেমেটিক ভাবে আপনি তাকে বুঝাতে হবে। তখন দেখবেন সেই শিশুটা একটু আগ্রহ দেখিয়ে দেখিয়ে একটু অ্যাডভান্স হতে হতে দেখবেন একদিন সেই ভালো শিশুর মতো সেও হয়ে যাবে। ঠিক আছে, তো এই কথাই বলা হয়েছে যে চাইল্ড সেন্টার ক্লাসরুম হতে হবে, শিশু কেন্দ্রিক ক্লাসরুম, শিশুর নিড অনুসারে। ঠিক আছে, তো মনে করুন একটি শিশু বেশি বাক্য বলতে পারে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তাকে বেশি বাক্য দিবেন না, আপনি 2-3 বাক্য দিয়ে সেখানে রেখে দিবেন। অন্য একটি শিশু দেখবেন উৎসাহিত মনের, তো সে ভাষা শিখতে আগ্রহ দেখায়, তো তার ক্ষেত্রে একটু ভালো ভালো কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট আপনি ডিজাইন করে দিতে পারেন। কিন্তু এই শিশুর ক্ষেত্রে আপনি তো কনসেপ্টগুলো যদি ডিজাইন করে দেন তাহলে দেখবেন সে বোর্ড হয়ে যাচ্ছে এবং সে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। সুতরাং তার নিড অনুসারে আপনি তাকে ভাষা শেখার জন্য উৎসাহিত করতে পারেন। তো সেই কথাই বলা হচ্ছে যে একটি শিশু কি চায়, তার নিড কি, তার নিড অনুসারে আপনি সেই মোতাবেক হয়ে যেতে হবে এবং সেই অনুসারে আপনি তাকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে,
তারপরে এখানে সহজ ব্যাখ্যা আছে, প্রত্যেকটি কনসেপ্টের সাথে আমি সহজ ব্যাখ্যাও লিখে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে নোট আমি প্রিপেয়ার করেছি, সেই নোটটি যে কেউ যদি পড়ে তাহলে অটোমেটিক্যালি বুঝে নিতে পারবে, কারণ আমি সহজ ভাষা সেখানে ব্যবহার করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, যদি কনসেপ্টটি আপনারা বুঝে নেন তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন আপনি সেই কোয়েশ্চেনটি অ্যাটেম্প করতে পারেন। ঠিক আছে, সহজ ব্যাখ্যা, রান্নায় যেমন সবজির অবস্থান বুঝে আগুন কম বেশি করা, তেমনি শিশুর অবস্থা বুঝে শেখানো। ঠিক আছে, এই যে আমি বললাম যে শিশুর অবস্থা বুঝে শিশু কতটুকু লোড নিতে পারবে সেই অনুসারে আপনি তাকে শিক্ষা দিতে হবে। তারপরে অনুশীলনের নীতি, প্রিন্সিপল অফ এক্সারসাইজ, বারবার চর্চা, পুনরাবৃত্তির মাধ্যমে ভাষা আয়ত্ত করা। যেমন নতুন শব্দ ৩-৪ দিন বিভিন্ন বাক্যে ব্যবহার করা, একই ব্যাকরণের নিয়ম বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো। এই যে অনুশীলন নীতি, প্রিন্সিপল অফ এক্সারসাইজ। তো আপনি মনে করেন বাসার ক্লাসরুমে ক্লাস দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন কোনো একটি জিনিস আপনি বোঝাতে চাইলেন, শিশুরা বুঝতে পারছে না, তো সেক্ষেত্রে আপনি অন্য আরেকটি এক্সাম্পল ব্যবহার করতে পারেন, অন্য একটি শব্দ ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো সেই ধরনের যদি আপনি কার্যকলাপ করেন এবং তাদেরকে দিয়ে প্র্যাকটিস করা, তো সেক্ষেত্রে তারা কিন্তু ভাষা শিখে যাবে। যেমন মনে করুন আরেকটি জিনিস করতে পারেন, একটি ক্লাসরুমে আপনি বললেন যে কালকে কোনো একটি বিষয় নিয়ে তোমাদেরকে কিছু বলতে হবে বোর্ডের সামনে এসে। ঠিক আছে, তো সেখানে দেখবেন তারা ঘরে যাওয়ার পরে তারা বারবার প্র্যাকটিস করবে যে কালকে আমি বলতে হবে কিছু না কিছু, তো বলতে হবে, এই যে ঘরে গিয়ে প্র্যাকটিস করবে। তো তারা যখন বারবার প্র্যাকটিস করবে তখন তারা কিন্তু শিখবে এবং ক্লাসরুমে এসে তারা দেখবেন আবার বলে দিচ্ছে, তো বলে দিচ্ছে যেখানে আটকা পড়েছে সেই জায়গায় আপনি একটু হেল্প করবেন। আবার হেল্প করার মাধ্যমে কি হবে, তার যে এক্সারসাইজের যে উৎসাহিতা সেটা কিন্তু বেড়ে যাবে এবং সে আরো এক্সারসাইজ করতে থাকবে, আরো প্র্যাকটিস করতে থাকবে এবং যত প্র্যাকটিস করবে সে সেই ভাষাটি সহজে শিখতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রিন্সিপল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রতিটি শিশু আলাদা, তাদের শেখার গতি আলাদা, ক্ষমতা আলাদা, পছন্দ আলাদা। এটা তো আমরা জানি যে প্রত্যেক শিশু প্রত্যেক ব্যক্তি একে অন্যের চাইতে আলাদা, প্রত্যেকের ইন্টারেস্ট আলাদা, চাহিদা আলাদা, কথা বলার সিস্টেম আলাদা, যোগাযোগের মাধ্যম আলাদা। ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেক মানুষের আলাদা আলাদা থাকে। তো সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এই শিশুটা কি চায়, কোন বিষয়টাকে সে পছন্দ করে, সেই পছন্দ অনুযায়ী আপনি তাকে শিক্ষা দিতে হবে, তখন কিন্তু একটি ভাষার ক্লাস ফলপ্রসূ হবে। ঠিক আছে, যেমন দ্রুত শেখা শিশুকে অতিরিক্ত কাজ দেওয়া, ধীর গতি শিশুকে একটু বেশি সময় দেওয়া। এই দেখুন কত সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে যে দ্রুত শেখা, দ্রুতভাবে যে শিশু শিখতে পারে তাকে একটু বেশি করে কাজ দেওয়া, নতুন নতুন কাজ দেওয়া, ক্রিয়েটিভ কাজ দেওয়া, তখন দেখবেন সে উৎসাহিত মনে সেই জিনিসগুলো সে করছে। ঠিক আছে, এবং ধীর গতির শিশুকে একটু বেশি সময় দেওয়া, ধীর গতির শিশুকে এখানে বলা হয়নি যে কম কাজ দেওয়া, এই জিনিসটা বলা হয়নি, বরং বলা হয়েছে যে ধীর গতির শিশুকে একটু বেশি সময় দেওয়া, অর্থাৎ শিক্ষককে সেই শিশুর জন্য একটু বেশি সময় দিতে হবে। যখন তিনি এক্সট্রা সময় দিবেন, বেশি সময় দিবেন, তখন কিন্তু সেই শিশুটা তার অগ্রগতি দেখাবে এবং ভাষা সে শিখে নিতে পারবে। ঠিক আছে, তারপরে নীতিটি হচ্ছে জীবনের সাথে সংশ্লিষ্টতার নীতি, প্রিন্সিপল অফ কোরিলেশন উইথ লাইফ। আচ্ছা, এর আগের ব্যাখ্যা হচ্ছে সবজি বাগানে সব গাছ সমান পানি দিলে সব বাঁচে না, প্রয়োজনে বুঝে দিতে হবে। আচ্ছা, এত সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটি সবজির বাগান আছে, সেই সবজির বাগানে যদি আপনি এক গ্লাস করে সব সবজির চারাকে আপনি পানি দেন, তাহলে সবার ক্ষেত্রে কিন্তু সেই পানিটি ভালো হবে না, বরং কিছু জন্য সে মরেও যেতে পারে সেই গাছটি। সেই কথাই বলা হয়েছে যে একটি ভালো ছাত্রের জন্য যদি আপনি কিছু ক্রিয়েটিভ টাস্ক দিয়ে থাকেন, তাহলে কিন্তু একটু দুর্বল ছাত্রের জন্য সেই টাস্কটি আপনি দিলে সে কিন্তু লোড নিতে পারবে না, তো সেক্ষেত্রে তার একটু ডিস্টার্ব হয়ে যাবে, সেই কথাই এখানে বলা হয়েছে। তারপরে জীবনের সাথে সংশ্লিষ্টতার নীতি, প্রিন্সিপল অফ কোরিলেশন উইথ লাইফ, শেখানো ভাষা শিশুর দৈনন্দিন জীবনের সাথে যুক্ত হতে হবে। আচ্ছা, একজন শিক্ষক যেই ভাষাটি ক্লাসে শিখাচ্ছেন সেই ভাষাটি যে আলোচনা করবেন যখন, তখন এমন জিনিস যাতে আলোচনা না করেন যে জিনিসটা শিশু বুঝতে না পারে। অর্থাৎ শিক্ষকের উচিত যে যেই জিনিস সম্বন্ধে সে জানে, তার বাস্তব জীবনের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসের সম্বন্ধে তিনি আলোচনা করতে হবে। যেমন মনে করুন সে ফুটবল খেলা জানে, সে বাগানের বিষয়ে জানে, সে তার সবজি ক্ষেতের বিষয়ে জানে, তো সেই জিনিসের বিষয়ে যদি আপনি আলোচনা করেন, তার বাস্তব লাইফের সাথে মিলিয়ে যদি আপনি আলোচনা করেন, তাহলে দেখবেন সে উৎসাহিত হচ্ছে এবং সে ভাষা শিখছে। এমন যদি টপিক আপনি তুলে ধরেন যে জিনিসটা সে জীবনেই শুনেনি, তাহলে সে সেই ভাষাটা শেখার জন্য আগ্রহী দেখাবে না, তো সে সেই ভাষাটা শিখবে না। সুতরাং আপনার উচিত যে শিক্ষার্থীর যে বাস্তব জীবনের সাথে লিঙ্ক করে পড়ানো। ঠিক আছে, তারপরে পরিকল্পনার নীতি, প্রিন্সিপল অফ প্ল্যানিং। আচ্ছা, এই জিনিসটা তো আমরা জানি যে কোনো জিনিস আমাদের জীবনে করতে গেলে প্ল্যানিং এর প্রয়োজন হয়। যদি আমরা প্ল্যানিং না করি তাহলে কোনো জিনিসই সাকসেস হবে না। আপনারা এই যে সিটেটের পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষার জন্য আপনারা একটা প্ল্যানিং করছেন যে এই 10 দিন আমি এই সাবজেক্টটা কমপ্লিট করব, বা এই 10 দিন আমি পিওয়াইকিউ সলভ করব, এই 2 দিন আমি এই জিনিস করব, একটা প্ল্যানিং তো রয়েছে। তো সেই কথাই এখানে বলা হয়েছে, যখন একজন শিক্ষক ভাষা ক্লাসরুমে যখন যাবেন, তখন কিন্তু তার একটি প্ল্যানিং থাকতে হবে। তো প্ল্যানিং যদি থাকে তাহলে তার ভাষার ক্লাসটি সফল হবে। সুসংগঠিত ও পর্যায়ক্রমিক উপায়ে ভাষা শেখানো, এই যে আমি বলেছি যে আগে প্ল্যানিং করতে হবে কোন ধরনের কিভাবে ভাষা শেখাতে হবে। প্রথম দিন আপনি একটি মেথড ইউজ করলেন তাদের উপর, তো তারপরে যদি সেই মেথডে কাজ না করে তাহলে আপনি দ্বিতীয় মেথড অ্যাপ্লাই করলেন, তখন দেখলেন যদি দ্বিতীয় মেথড কাজ করছে না তাহলে তৃতীয় মেথড অ্যাপ্লাই করলেন। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি তারপরে একটি প্ল্যানিং বানালেন। তো সেই প্ল্যানিং অনুসারে তাদেরকে যদি শিক্ষা দান করেন, তাহলে তারা কিন্তু ভালো করে সেই ভাষার ক্লাসটি উপভোগ করতে পারবে এবং তারা ভাষা শিখে যাবে। ঠিক আছে, যেমন বাড়ি তৈরি করার আগে নকশা তৈরি করতে হয়, তেমনি শেখানোর আগে পরিকল্পনা করা দরকার। তারপরে প্রিন্সিপল অফ সিম্পাথি, শিশুর ভুল ও সমস্যাগুলো বুঝে নেওয়া এবং সহানুভূতির সাথে সাহায্য করা। আচ্ছা, একটি শিশু যদি কোনো একটি ভুল করে নেয়, কোনো একটি বাক্য বলতে যদি ভুল করে নেয়, বা কোনো একটি বাক্য বলার ক্ষেত্রে যে সে যদি এমন ধরনের শব্দ ব্যবহার করে যে শব্দগুলো আমরা জীবনে শুনিনি, অর্থাৎ আমাদের এই যে বাস্তব সময়ের সাথে যদি তার কথার কোনো মিল না থাকে, তাহলে আপনি এমন করবেন না যে সেই শিশুকে আপনি কিছু বলবেন, বরং এই জিনিসটা আপনি করতে পারেন যে তার প্রতি একটু সিম্পাথি দেখাতে পারেন, তার প্রতি একটু সহানুভূতি দেখাতে পারেন এবং তাকে বুঝাতে পারেন এবং তাকে মোটিভেট করতে পারেন। তো সেই সিম্পাথি দেখানোর মাধ্যমে
কিন্তু আপনি ভাষা শেখাতে পারবেন। যখন আপনি সিম্পাথি দেখাবেন তখন কিন্তু বাচ্চাটি আপনার দিকে আসবে, এবং আপনার দিকে যখন আসবে তখন তার একটু এই যে কি বলে যে তার সাহস, যেটা তার সাহসটা একটু বেড়ে যাবে। তো যখন তার সাহসটি বাড়বে তখন আপনার সাথে সে কথা বলবে, আর কথা যখন বলবে তার কিন্তু ভাষা শেখা হয়ে যাবে। ঠিক আছে? যেমন উচ্চারণ ভুল করলে হাসা নয়, সঠিকভাবে বলতে সাহায্য করা। ঠিক আছে? তারপরে ভাষার 4টি দক্ষতার নীতি, প্রিন্সিপল অফ 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা তো আমরা জানি যে একটি ভাষা যদি আমরা শিখতে হয় তাহলে সেই ভাষার 4টি স্কিল শেখা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ দেখুন, যদি ভাষা শেখার একটি স্কিল হলো শোনা, যদি আমরা শুধু শুনি তাহলে আমাদের ভাষা শেখা হবে না। যদি আমরা শুধু বলি তাহলে আমাদের ভাষা শেখা হবে না। কারণ আমরা যদি না শুনি তাহলে তো বলতেই পারবো না। যদি আমরা পড়ি তাহলে শুধু পড়ে পড়ে তো আমরা ভাষা শিখতে পারবো না। সুতরাং একটি ভাষা শেখার স্কিল হচ্ছে যে এই 4টি স্কিল হলো ভাষা শেখার স্কিল। তো এই সবগুলো স্কিল আমরা একসাথে মিলিয়ে আমরা ভাষা শেখার জন্য বা ভাষা শিক্ষাদান করার জন্য আমরা এপ্লাই করব। ঠিক আছে? যেমন গল্প শোনানো শোনা, গল্প বলানো বলা, গল্প পড়ানো পড়া, গল্প লিখিতে দেওয়া লেখা। এই যে সবগুলা স্কিল আমরা একসাথে ব্যবহার করব। একসাথে সবগুলা স্কিল আমরা এই শিশুদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। তো যদি আমরা এইভাবে করি তাহলে একটি শিশুর যেকোনো ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু অনেক সহায়ক হয়ে দাঁড়াবে, এবং সেই শিশুটি সহজে ভাষা শিখতে পারবে। ঠিক আছে? সহজ ব্যাখ্যা, টেবিলের 4 পায়ের মতো এক পা বাংলে টেবিলটিকে দাঁড়ায় না। আচ্ছা, তারপরে নীতিটি হচ্ছে অনুশীলনের সুযোগ দেওয়ার নীতি, প্রিন্সিপল অফ গিভিং অপরচুনিটি ফর প্র্যাকটিস। আচ্ছা, এটা তো আমরা এর আগেই বলে রেখেছি যে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এখানে নতুন আরেকটি জিনিস বলা হয়েছে যে গিভিং অপরচুনিটি ফর প্র্যাকটিস। একটি শিশুকে প্র্যাকটিস করার জন্য সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে আপনাকে। যেমন মনে করুন একটি ক্লাসে একটি শিশু বেশি ভালো করে কথা বলে না, তখন আপনি কি করবেন, অন্য একটি শিশু যেই শিশুর সাথে তার একটু কথা বলতে ভালো লাগে, তো সেই শিশুর সাথে আপনি কিছু সময় তাকে বসিয়ে দিবেন এবং সেই শিশুর সাথে আলোচনা করতে দিবেন এবং সেই শিশুর সাথে কিছু কাজ করতে দিবেন। তখন দেখবেন কি হয়েছে যে সে একটি অপরচুনিটি পেয়ে যাবে, সে একটি সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগের মাধ্যমে সে কিন্তু ভাষা শিখবে, সেই সুযোগকে সে কাজে লাগাবে এবং সে ভাষা শিখতে পারবে। তো সেই কথাই বলা হয়েছে অনুশীলন সুযোগ দেওয়ার নীতি, তাকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে। বা এমনও হতে পারে যে একটি শিশু ভালো করে কথা বলে, তার আগ্রহ রয়েছে, কিন্তু সে সুযোগ পাচ্ছে না। যেমন মনে করেন স্কুলে যখন অনুষ্ঠান হয়, ফেস্টিভ্যাল হয়, তখন তার কোনো কিছু বলার জন্য বা কোনো কিছু অভিনয় করতে তাকে সুযোগ দেওয়া হয় না। তো এরকম করলে হবে না, বরং তাকে প্র্যাকটিস করতে সুযোগ দিতে হবে। যখন সে সুযোগ পাবে প্র্যাকটিস করা, তখন কিন্তু সে ভালো করে ভাষা শিখতে পারবে। ঠিক আছে? যেমন এক্সাম্পল, প্রতিদিন 10 মিনিট স্বাধীনভাবে কথা বলার সময় দেওয়া। ঠিক আছে? তারপরে শিক্ষক দ্বারা শিক্ষার্থী সম্পর্কে জ্ঞান অর্জন, প্রিন্সিপল অফ নোয়িং স্টুডেন্ট বাই টিচার। একটি শিশুর ইন্টারেস্ট কি, একটি শিশুর চাহিদা কি, একটি শিশুর নিড কি, একটি শিশু সম্পর্কে আপনি ভালো করে জানতে হবে। প্রয়োজনে একটি শিশুর কেস স্টাডি পর্যন্ত আপনি করতে পারেন। কারণটা হচ্ছে একটি শিশু এমন হতে পারে সে ক্লাসরুমে এসে শুধু বসে যায়, চিন্তামগ্ন এমন অবস্থায় থাকতে পারে। তো আপনি সেই শিশুকে কাউন্সিলিং করবেন এবং তার উপর একটি কেস স্টাডি করবেন, তার পরিবার সম্বন্ধে জানবেন, তার আর্থিক অবস্থা সম্বন্ধে জানবেন, তার টোটাল এই যে তার জীবন সম্পর্কে আপনি জানবেন, এনালাইজ করবেন। তখন কিন্তু বুঝতে পারবেন যে শিশুর কোন দিকটিতে প্রবলেম রয়েছে, সেই দিকটি আপনি সমাধান করার জন্য চেষ্টা করবেন। যখন করবেন তখন কিন্তু দেখবেন শিশুটি একটু উৎসাহিত হয়েছে এবং সে ভাষা শেখার জন্য আগ্রহ দেখাচ্ছে, তখন কিন্তু সে ভাষা শিখতে পারবে। শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর শক্তিমত্তা, দুর্বলতা, আগ্রহ সম্পর্কে জানবেন। যেমন কে ছবি দিয়ে ভালো শেখে, কে গল্প দিয়ে ভালো শেখে তা বুঝান। তো এইভাবে আপনি করতে পারেন যে কোন জিনিস কে ভালোবাসে, সেই জিনিস দিয়েও আপনি এই যে টেস্ট করতে পারেন বা আপনি পরীক্ষা নিতে পারেন বা শিশু সম্বন্ধে আপনি জানতে পারেন। ঠিক আছে? এবং এমন হতে পারে যে একটি শিশু যে সে ক্লাসে আসার পর শুধু মনোযোগ অন্যদিকে থাকে, বা সে কথা বলতে ভালো লাগে না, বা সে যখন যে বিশ্রাম হয় তখন কিন্তু অন্য শিশুদের সাথে সে যোগাযোগ করে না, সে খেলতে যায় না। তো এমনও শিশু থাকে। তো সেই শিশুগুলোর কারণ জানতে হবে। মোটামুটি আপনার যেকোনো ধরনের সমস্যা হোক, শিশুর যেকোনো ধরনের ইস্যু হোক, সেই ইস্যু সম্পর্কে আপনাকে জানতে হবে এবং জানার পরে সেই ইস্যুকে আপনি সমাধান করার জন্য চেষ্টা করবেন। তখন দেখবেন সেই শিশু কিন্তু ভাষা শেখাটা সহজ হয়ে গিয়েছে। ঠিক আছে? তারপরে অর্থপূর্ণ শিখন, প্রিন্সিপল অফ মিনিংফুল লার্নিং। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা বললাম যে এই করতে হবে, সেই করতে হবে, তো বিভিন্ন জিনিস আমরা করলাম, কিন্তু যদি সেই শিখনটা যদি মিনিংফুলি না হয় তাহলে কিন্তু আমাদের সেই শিখনটাই বেকার। ঠিক আছে? তো অর্থহীন মুখস্থ করানো নয়, বরং বিষয়বস্তু বুঝে শেখানো। ঠিক আছে? তো এইগুলো তো আমাদের ক্লাসরুমে করাই উচিত। কারণ এগুলো যদি আমরা না করি তাহলে তো আমাদের জিনিসগুলা বিষয়মুখী হবে না। বিষয়মুখী যদি না হয় তাহলে আমরা এই যে কি বলে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা শিখিয়ে ফেলবো। তো সেই জিনিসগুলা শেখানোর জন্য কি হবে? শিশুরা কিছু শিখবে না, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলো কিছু শিখে নেবেন। তারপরে বুলে সহানুভূতি দেখানোর নীতি, প্রিন্সিপল অফ সিম্পাথিক অ্যাপ্রোচেস টু এরর্স। আচ্ছা, শিশুরা ভয় করে, ভুল করে। আমরা জানি যে সিডিপিতে আমরা পাবো একটা ছোট পয়েন্টস বলে দেওয়া হয় যে বা বিভিন্ন সময় পরীক্ষায় এসে যায় সিডিপিতে, যে এই এরর্স যেটা রয়েছে সেই এরর্সটা কিন্তু শিক্ষার্থীর জন্য কোনো খারাপ দিক নয়, বরং শেখার একটি দিক। যদি শিক্ষার্থীরা ভুল না করে তাহলে আপনারা বুঝবেন যে শিক্ষার্থীরা শিখছে না, কারণ তারা তো ভুলই করবে। তো ভুল করার মাধ্যমে তারা কিন্তু শিখবে। ঠিক আছে? তো শিশুদের জন্য এই যে ভুল করা যেটা সেটা ভালো, এবং সেই ভুলকে শুধরে দেওয়া শিক্ষকের দায়িত্ব। ঠিক আছে? এবং শিক্ষার্থী যদি একসময় ভুল করে ফেলে, তাকে সাথে সাথে যাতে আপনি সংশোধন না করেন। এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে যে একটা শিক্ষার্থী যদি কোনো একটি জিনিসে ভুল করে দেয় তাহলে সাথে সাথে তাকে ভুল শুধরিয়ে দেওয়া। তো সেই জিনিসটা, সেই অপশনটা কিন্তু ঠিক ছিল না। কারণ একটি শিক্ষার্থী যখন ভুল করবে তখন তাকে সাথে সাথেই আপনি বলতে পারবেন না, বরং কিছু সময় পরে অন্য একটি সময়ে তাকে বলে দিবেন যে এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা আপনাকে তোমাকে সংশোধন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, শিশুর ভুলকে স্বাভাবিকভাবে নেওয়া এবং ধাপে ধাপে শুধরে দেওয়া। এই যে বলা হচ্ছে যে ধীরে ধীরে শুধরে দেওয়া। এমন নয় যে এইমাত্র ভুল করেছে এইমাত্র শুধরে দেওয়া। এইভাবে যদি করেন তাহলে শিশুরা ডিমোটিভেট হয়ে যায়। মনে করেন একটি বাক্য বলছে, তো বাক্য বলার যদি ভিতরে যদি আপনি বলেন না এটা ভুল হয়েছে, তো এইরকম যদি আপনি করেন তাহলে নেক্সট টাইম ওই শিশুটি আর কিছু বলতেই চাইবে না। কারণ আপনি ওই যে বাধা দিয়েছেন, তার মনে একটু ভয় সৃষ্টি হয়ে গেছে। সুতরাং সেই সময় তাকে বলতে দেওয়া উচিত, সে বলুক। তারপরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি সেই শিশুটাকে শুধরাতে পারেন বা অন্য কোনো একটি সময় আপনি সেই ভুলকে সংশোধন করে দিতে পারেন। ঠিক আছে?
তারপরে জানা থেকে অজানার নীতি, প্রিন্সিপল অফ নন টু আননোন, জানা থেকে অজানার নীতি। আমরা যে কোনো জিনিস প্রথমে জানবো এবং এই জানা জিনিস থেকে আমরা ওই জানা জিনিসের মাধ্যমে ওই এক্সপিরিয়েন্সটিকে সাথে নিয়ে আমরা নতুন কোনো জিনিস শিখবো। অর্থাৎ প্রথমে আমরা একটা সহজ জিনিস শিখবো, তারপরে ওই সহজ জিনিসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা জিনিস শিখবো। জানা থেকে অজানার দিকে যাবো। এমন নয় যে আমরা প্রথমেই মনে করেন ইংলিশে গ্রামারে আমরা ন্যারেশন শিখে দেবো, তারপরে আমরা নাউন শিখাবো, প্রোনাউন শিখাবো, ভার্ব শিখাবো, এরকম হয় না। বরং তাকে প্রথমে সহজ জিনিসগুলো আপনি শিখাবেন, ঠিক আছে? সে এই সহজগুলো জিনিস শিখে তারপরে আপনি এই অ্যাডভান্স হতে পারেন। যেমন মনে করেন প্রথমে একটি শিশুকে আপনি যুগ অঙ্ক শিখিয়েছেন, তারপরে তাকে পূর্ণ অঙ্ক শিখাবেন। প্রথমে পূর্ণ অঙ্ক শিখে তারপরে যদি যুগ শিখান তাহলে তো সে শিখতেই পারবে না, ঠিক আছে? তো এই কথাই বলা হয়েছে, শিশুরা ইতিমধ্যে জানা বিষয় দিয়ে শুরু করে অজানা বিষয়ের দিকে দিয়ে যায়। তারপরে মূর্ত থেকে বিমূর্ত নীতি, প্রিন্সিপল অফ কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, যা দেখা ছোঁয়া যায় তা দিয়ে শুরু করে যা দেখা যায় না তার দিকে যাওয়া। যেমন আসল আম দেখিয়ে আম শব্দ শেখানো, তারপর মিষ্টি শব্দ দেখানো। মনে করুন আপনি স্মেল জিনিসটা আপনি শেখাতে চাইছেন, তো স্মেল জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, তো যেই জিনিসটা আমরা দেখতে পাই না, টাচ করতে পারি না, সেই জিনিসকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি। এবং যে জিনিসগুলো আমরা দেখতে পারি, টাচ করতে পারি, যেমন মনে করেন এই বুটি আছে, এই বুটি আমি টাচ করতে পেরেছি, তো যেই জিনিসকে আমরা ধরতে পারি, টাচ করতে পারি, সেই জিনিসকে বলা হয় কনক্রিট। তো আপনি মনে করেন একটি অ্যাবস্ট্রাক্ট জিনিস শিশুকে শেখাবেন, তখন আপনি কি করবেন? মনে করেন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, সুন্দর একটি এক্সাম্পল, যেমন মনে করেন আপনি মিষ্টি, এই জিনিসটা আপনি বুঝাবেন। এখন মিষ্টি তো আমরা দেখতে পাই না, ধরতে পাই না, তো সেই জিনিসটা আপনি শেখাবে কিভাবে? তো সেই কথা বলা হয়েছে যে একটি আম নিয়ে আসতে পারে না একজন শিক্ষক, তখন কি হবে? শিশুদেরকে বলবেন যে সেই আমটি খাও তোমরা। যখন খাবে তখন তাদেরকে প্রশ্ন করতে পারেন যে এই আমটি কেমন লেগেছে, তখন তারা বলবে যে ভালো লেগেছে, ভালো লেগেছে, এইভাবে বলবে। তখন আপনি বলতে পারেন যে এই ভালো লাগা যে জিনিস, আমাদের জিহ্বাতে যে জিনিস লেগেছে, আমাদের যে জিনিসটা ভালো লেগেছে, সেই জিনিসটাকে আমরা মিষ্টি বলি। তখন তাকে তো এই মিষ্টি শব্দ শিখে যেতে পারবে। এই জিনিসটা বলা হয়েছে যে আমরা প্রথমে কনক্রিট জিনিস ব্যবহার করবো এবং কনক্রিট জিনিস থেকে আমরা অ্যাবস্ট্রাক্টের দিকে যাবো, ঠিক আছে? আমরা যে জিনিসগুলো আমরা দেখতে পাই, সেই দেখতে পাওয়া জিনিসগুলো থেকে আমরা দেখতে যেগুলো পাই না, সেইগুলো জিনিস সম্পর্কে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তারপরে প্রিন্সিপল অফ লার্নিং বাই ডুইং, কর্মের মাধ্যমে শেখার নীতি। এটি একটি শিক্ষণ নীতি যেখানে শিক্ষার্থী সরাসরি সক্রিয় অংশগ্রহণ করে ব্যবহারিক অভিজ্ঞতা হাতে কলমে কাজের মাধ্যমে শেখে। এটি একটি কার্যকর ভাষা অর্জনের নীতিও বটে, কারণ ভাষা হলো একটি ব্যবহারিক দক্ষতা যা কেবল তথ্য শুনে আয়ত্ত করা যায় না, বরং বারবার ব্যবহার ও চর্চার মাধ্যমে রপ্ত করতে হয়। এই যে লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং মানে কি? একটি শিশু করার মাধ্যমে শিখবে। যেমন মনে করেন একটি শিশুকে বললেন যে তুমি এই জিনিসটার অভিনয় করো, বা ওই জিনিসটা তুমি রিসাইট করো, বা ওই জিনিসটা ওই অনুষ্ঠানে তোমাকে বলতে হবে, এই যে জিনিস সেগুলো সে করবে, কিন্তু সেই করার মাধ্যমে সে কিন্তু শিখতে পারবে। তো সেই কথাই বলা হয় যে যদি মনে করো কোনো একটি অভিনয় দিয়ে দিলেন যে তুমি এই 15ই আগস্টে তুমি গান্ধীজির অভিনয় করতে হবে, তো গান্ধীজির যদি চরিত্র নিয়ে সে অভিনয় করতে থাকে, তাহলে সেই গান্ধীজির কথা, গান্ধীজির আচরণ, সেইগুলা কিন্তু সে করতে থাকবে। তো সেইগুলা করার মাধ্যমে কি হবে? সে লার্নিং বাই ডুইং করছে, অর্থাৎ সে করতে করতে সে শিখতে পারবে। সে এদিকে করছে এবং এদিকে শিখতেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে যে লার্নিং বাই ডুইং, আমরা করার মাধ্যমে শিখি। যেমন মনে করেন এই রূপে ভূমিকা অভিনয়, বাজার করুন। মনে করুন একটি শিক্ষার্থীকে বললেন যে আজকে আমাদের ক্লাসে বাজার করা হবে, তো একজন শিক্ষার্থীর সামনে কিছু জিনিস নিয়ে আপনি বসিয়ে দিলেন, বলেন যে এটি তোমার জিনিস, এবং আরেকটি শিক্ষার্থীকে বলেন যে তুমি এই জিনিসগুলো কিনতে হবে। তো সেই জায়গায় সে দেখবে গিয়েছে এবং সেই জিনিসগুলোর দাম জিজ্ঞেস করছে, এবং ওই শিশুটি রিপ্লাই করছে এই জিনিসের দাম 10 টাকা, এই জিনিসের দাম 5 টাকা, এরকম বলছে। তো ওই শিশুটি আবার বলছে না আমি 10 টাকা দিতে পারবো না, 5 টাকা। তো এরকম কথোপকথনের মাধ্যমে কিন্তু সেই ভাষাটা শেখা হচ্ছে। এই যে তারা করার মাধ্যমে শিখতেছে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে এই নীতির প্রবক্তা হলেন জন ডিউই, মার্কিন শিক্ষাবিদ এবং দার্শনিক। এখন আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। শিশুকেন্দ্রিক নীতি অনুসারে শ্রেণীকক্ষে শিক্ষকের প্রধান ভূমিকা কি হওয়া উচিত? অর্থাৎ একটি চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে একজন শিক্ষকের ভূমিকা কি? এখন আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। শিশুকেন্দ্রিক নীতি অনুসারে শ্রেণীকক্ষে শিক্ষকের প্রধান ভূমিকা কি হওয়া উচিত? এই যে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম বলেছিলাম, সেই ক্লাসরুমে একজন শিক্ষকের প্রধান ভূমিকা কি হওয়া উচিত? তো আপনারা অপশন দেখলে বলে দিতে পারবেন। দেখুন, সমস্ত জ্ঞানের একমাত্র উৎস বক্তা, এটা কখনোই হতে পারে না, কারণ আপনারা জানেন যে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে শিশু কেন্দ্রতে থাকে। তো এখানে বক্তা যদি শুধু একমাত্র উৎস হয়ে যান, তাহলে তো সেটা হবে না, ঠিক আছে? তো এটা আমরা কি বলতে পারি যে ভুল, ঠিক আছে? তারপরে নির্দেশদাতা ও নিয়ন্ত্রক, এটাও কখনো হতে পারে না। এটাও যেন এমন যেন হচ্ছে ওই যে উপরের যেটি লাইন বলা হচ্ছে সেই লাইনের মতোই হয়ে যাচ্ছে, তো সেটাও আমাদের এখানে ভুল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে সহায়ক, পরামর্শদাতা ও পরিবেশ সৃষ্টিকারী, এই জিনিসটা আমাদের এই প্রশ্নের জন্য একেবারে রাইট আনসার হয়ে যাবে, কারণ একজন শিক্ষক সহায়ক থাকেন, পরামর্শদাতা এবং পরিবেশ সৃষ্টি করে দেন। তিনি কি ভালো পরিবেশ সৃষ্টি করে দেন যেখানে শিশুরা ভালো করে কোনো কিছু শিখতে পারে। শাস্তিদাতা, মূল্যায়নকারী, এটা তো আবার হবেই না, কারণ শাস্তি আমরা যদি দিই তাহলে তো শিশুরা কিছুই শিখবে না। তারপরে ব্যক্তিভেদ নীতি মেনে চলার অর্থ কি? প্রথম অপশনটি হচ্ছে সব শিশুকে একইভাবে দেখানো, প্রত্যেক শিশুর শেখার গতি, ক্ষমতা, আগ্রহের ভিত্তিতে পৃথকভাবে সহায়তা করা, মেধাবী শিশুদের প্রতি বেশি মনোযোগ দেওয়া, ধীর গতির শিশুদের উপেক্ষা করা। এটা তো কখনোই হয় না যে ধীর গতির শিশুকে উপেক্ষা করতে হবে, কারণ আমরা জানি তাদেরকে যদি না সাহায্য করি তাহলে কাদেরকে সাহায্য করবো? তো সব শিশুকে একইভাবে শেখানো, এটা আমরা দেখেছি যে একইভাবে আমরা শেখালে হবে না। তার প্রশ্নতে বলেছে যে ব্যক্তিভেদ নীতি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই যে একটু আগে আমরা বলেছিলাম যে একটি শিশু যদি ভালো করে যদি সে বলতে জানে, তাহলে তাকে কিছু ক্রিয়েটিভিটি করার জন্য কিছু দিবেন, ক্রিয়েটিভ কোনো কিছু করার জন্য দিবেন। এবং যদি একটি শিশু ভালো করে কোনো কিছু বলতে পারে না, বা সে শুনতে পারে না, বা অন্য কোনো নিডসের তার প্রয়োজন, তো সেক্ষেত্রে শিক্ষকের উচিত যে তার অনুসারে গিয়ে সেই মতে তাকে কিছু শেখানো। তো সেই নীতি অনুসারে আমাদের এখানে শুদ্ধ হবে প্রত্যেক শিশুর শেখার গতি, ক্ষমতা, আগ্রহের ভিত্তিতে পৃথকভাবে সহায়ক করা, ঠিক আছে? তো এটা এখানে শুদ্ধ হয়ে যাবে। তারপরে অর্থপূর্ণ শিক্ষণ শেখানো নীতি এর প্রধান লক্ষ্য কি? এই যে মিনিংফুল লার্নিং আমরা বলেছিলাম, সেই জিনিসটা। শিশুর ভুল হলে সাথে সাথে সংশোধন করা। এই যে আমরা আগে বলেছিলাম যে একটি শিশুর যদি ভুল হয়, তাহলে সাথে সাথে তাকে সংশোধন না করে একটু পরে সংশোধন করে দেওয়া, তাহলে এখানে আমাদের একটা ভুল হয়ে যাবে। শিশু যাতে বিষয়বস্তুর অর্থ ও প্রাসঙ্গিকতা বুঝে শিখতে পারে।
আচ্ছা, তারপরে দ্রুত গতি থেকে অধ্যায় শেষ করা, তো এটা আমাদের হতে পারে না, কারণ এই যে মিনিংফুল লার্নিং হবে, অর্থপূর্ণ শিখন শেখানোর নীতি, এটা কখনো এটা হতে পারে না যে দ্রুত গতিতে আমাদের সেই অধ্যায়টা শেষ করতে হবে। কঠিন শব্দ ব্যাখ্যার মাধ্যমে নতুন শব্দ ভান্ডার গড়ে তোলা, এটাও এই প্রশ্নে ভুল হয়ে যাবে। শিশু যাতে বিষয়বস্তুর অর্থ ও প্রাসঙ্গিকতা বুঝে শিখতে পারে, এই যে মিনিংফুল লার্নিং এর কথা বলা হয়েছে, তো সুতরাং এটা শুদ্ধ হয়ে যাবে। তারপরে জাতীয় শিক্ষানীতি এনইপি অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীকে কোন ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া উচিত? ইংরেজি ও হিন্দি প্রাথমিক স্তরের জন্য বলা হয়েছে, এটা আপনারা মনে রাখবেন যে প্রাথমিক স্তরের কথা বলা হয়েছে। তো প্রাথমিক স্তরে আমরা কখনো ইংরেজি ব্যবহার করতে পারি না, কারণ আমরা জানি যে প্রাথমিক স্তরে আমাদের মাতৃভাষা হওয়া প্রয়োজন, তো এটি হবে আমাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। ইংরেজি ও সাংবিধানিক উল্লেখিত যে কোনো ভাষা, ইংরেজি বলা হয়েছে, তো এখানে আমরা বাকিগুলো আর পড়তেই হবে না। তারপরে অপশনটি হচ্ছে মাতৃভাষা, এটাই আমাদের এখানে শুদ্ধ হয়ে যাবে, কারণ এনইপি বলে যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। ঠিক আছে, তারপরে হিন্দি ও যে কোনো একটি বিদেশি ভাষা, এটি এই আগের প্রশ্নের একটি অপশন, এটিও আমাদের এখানে ভুল হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাসটি আমাদের এখানে সমাপ্ত করছি। প্রিয় শিক্ষকরা, আপনারা যারা আমাদের আগের ক্লাসটি দেখেননি, আপনারা আমাদের এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছে, তাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট হলো যে যেহেতু আমরা অনলাইন জগতে নতুন, সুতরাং আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি, এবং আমাদের এই ভিডিওটি আপনাদের প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করার জন্য অনুরোধ করছি। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।